৭১ পরবর্তীতে আমরা আরেকটি রাজনৈতিক আন্দোলন করেছিলাম, যেটা সর্বসাধারণ আন্দোলন ছিল না, যেহেতু সেই আন্দোলনের একজন যোদ্ধা আমি ছিলাম, সে আমি সগৌরবে বলতে পারি সেটা ৯০-এর গণঅভ্যুত্থান ছাত্রদের নিয়ে। কিন্তু সেই স্বাধীনতা ৭১-এর স্বাধীনতার মধ্যে আরেকটি আন্দোলন হয়েছে যেটির নাম ২৪ আমরা বলছি, যেখানে সর্বস্তরের, আমার তো মনে পড়ে আমি তখন ক্লাস 4-এ পড়ি, ১৯৭১ সাল, সেভাবে ছাত্র জনতার অংশগ্রহণ ছিল না মুক্তিযুদ্ধে। যেভাবে আমি ২৪ সরাসরি মাঠে যারা লড়াই করেছে তাদের সাথে থেকে উপলব্ধি করেছি যে দেশের ১৮ কোটি মানুষ কিভাবে একটি আন্দোলনে সম্পৃক্ত হতে পারে এবং তাদের আকাঙ্ক্ষাটা কি ছিল, তাদের বক্তব্য কি ছিল। যদিও তারা গ্রাফিতির মাধ্যমে সেই কথাগুলো তারা বলেছে, স্লোগান আজও বিশ্ববিদ্যালয় কিংবা শিক্ষা প্রতিষ্ঠানের সামনে দেয়ালে দেয়ালে সেই স্লোগানগুলো লিপিবদ্ধ আছে। আমরা আমাদের দুর্ভাগ্য এই ২৪কে নিয়ে যারা এখন দেশ পরিচালনার স্বপ্ন দেখছি, আমার বলতে দ্বিধা নেই যে ১৬টি বছর স্বৈরাচার একে একে তার ডালপালা বিস্তার করে শিকড় মাটিতে প্রথিত করেছিল। শুধু একজন ব্যক্তি তো সেখানে ছিল না, তার সাথে তার সহযোগীরা ছিল। প্রতিটি প্রতিষ্ঠানের দলীয়করণ বলি ধ্বংস করে দেওয়ার ক্ষেত্রে যারা সহযোগী তারাই তো তাকে ডালপালা বিস্তারে সাহায্য করেছিল। কিন্তু আমরা এই ২৪-এ দেখলাম যে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় গিয়ে এগুলো সুশাসন, গণতন্ত্র এবং আইনের শাসনের কথা বলেন, তারা কিন্তু সেই সময় অ্যাক্ট করতে পারেন নাই। আমরা বারবার দেখেছি স্লোগান হয়েছে, মিছিল হয়েছে, মিটিং হয়েছে, গুম খুন হয়েছে, আয়না করে গিয়েছে, ডিসঅ্যাপিয়ারেন্স হয়েছে। আইনের শাসন শুধু নয়, সেখানে দলীয়করণ সর্বোচ্চ পর্যায়ে ছিল। চিফ জাস্টিস আপনি দেখবেন যে আজকে জেলখানায় আছেন। দুর্ভাগ্য আমাদের, একজন প্রধান বিচারপতি কী করে জেলখানায় থাকে কল্পনার বাইরে। এই ধরনের দলীয়করণের ক্ষেত্রে আমরা দেখি এই অবস্থা কেন তৈরি হলো। এটা হয়েছে আমাদের রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করতে পারি নাই, রাজনৈতিক দলগুলো আমরা ব্যর্থ হয়েছি, এটা স্বীকার করতেই হবে। কেননা যখনই শেখ হাসিনার পতনের আন্দোলনের শেষ মুহূর্তে আমরা একমত হয়েছি, দেখা গেল যে রাজনৈতিক দলগুলো বিভেদ, যদি হাসিনা পড়ে যায় তাহলে কে ক্ষমতায় যাবে, এই হিসাব নিকাশ শুরু হয়েছিল, যার ফলে কেউ এক মঞ্চে আসতে পারেন নাই। এই পারেন নাই বলেই কোটা বিরোধী ছাত্র আন্দোলনের সেই স্লোগান একে একে, যে যখন একটি ছাত্র দেখলো আমি বিশ্ববিদ্যালয়ে পাশ করছি, কোটা দিয়ে আমাকে বাইরে রাখা হবে, আবার যতটুকু কোটা আছে সেটাও তো আবিদ আলীর মতো একজন প্রশ্ন ফাঁস করে দিয়ে ৭০০ পদের জন্য ৮০০ প্রশ্নপত্র বিক্রি করে ফেলে, তা আমার চাকরি তো নাই। ও তখন মনে হয় আমার বেঁচে থাকার কোনো উচিত না, আমার বেঁচে থাকার কোনো প্রশ্নই ওঠে না, যার জন্য সে জীবন বুক পেতে দিয়ে ওই আবু সাইদের মতো বললো আমার যে বেঁচে থেকে কী লাভ, কারণ আমার তো চাকরি হবেই না, জায়গাই নাই। যে কোটা দেওয়া হয়েছে সেই কোটার বাইরে তো প্রশ্নই ফাঁস করে দেওয়া হয়। এর চেয়ে দুর্ভাগ্য কী হবে? ছাত্র কেন এই শাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হলো, এটা বুঝতে হবে রাজনৈতিক দলগুলোর মধ্যে। এই অনুশোচনা আন্দোলন নাই বলেই আজকে এই আলোচনায় আমরা আবার আসছি। যে আমরা দেখবেন, আমার দুর্ভাগ্য এই কথাগুলো বলতে, যেহেতু আমি ছাত্র আন্দোলনের সময় বলিষ্ঠ অংশগ্রহণ ছিল, এই রাজনীতি ক্ষেত্রে আমি একজন রাজনৈতিক সচেতন এবং বিশ্লেষণ করি। এই আন্দোলনের ফলে যখন ইউনূস সাহেবকে বসানো হলো, সংবিধানের ১০৬ ব্যাখ্যা নিয়ে গেল, আমি বলবো এটা ভুলভাবে এই সরকারকে প্রতিষ্ঠিত করা হয়েছিল, যার মাসুল একের পর এক আমরা দিচ্ছি, ছাত্র এখনও দিচ্ছে। এবং আজকেও দেখবেন জুলাই সনদ সিগনেচারের মধ্যে সেখানে মারামারি হচ্ছে, হয়তো বা সনদ সাইন হবে, আবার এনসিপি ছাত্রদের নেতৃত্বে যে দল হয়েছিল, যদিও নিবন্ধন পায় নাই, তারা এখানে যাচ্ছে না। এই পরিস্থিতি তৈরি হলো কেন? এটা ঐক্যমত্য হওয়ার কথা ছিল, হয়নি কেন? অনেকগুলো কারণের মধ্যে আছে। ওই আবার একই বিষয়, একই সংস্কৃতির মধ্যে আমরা ঘুরপাক খাচ্ছি। সেটা কি? এই ৫৪ বছরের সংস্কৃতি যেভাবে রাজনৈতিক দলগুলোর দায়িত্ব ছিল তৈরি করার, তারা সেটা পারেন নাই। এক ঝলক সৃষ্টি হয়েছিল, জিয়াউর রহমান চেষ্টা করেছিলেন, স্বল্প সময়ের মধ্যে উনি বিদায় নিয়েছিলেন। এরকম দেশপ্রেমিক সৎ লোক কোনো শাসক এখানে আসেন নাই বলে হয় নাই। যখনই এটা একটা প্রাতিষ্ঠানিকতার মধ্যে সেটা যাত্রা শুরু হয়ে এলো, তখন তাকে হত্যা করাই হলো না শুধু, আপনারা শুনে আশ্চর্য হবেন, সকলেই জানেনও বটে, এই ৫৪ বছরে যে আমরা কোনো প্রতিষ্ঠান দাঁড় করাতে পারি নাই, এর জন্য সমস্ত ব্যর্থতার দায়িত্ব রাজনৈতিক দলের। তাহলে রাজনৈতিক দলের সংস্কার কমিশন কেন গঠিত হলো না? এটিতে সবচেয়ে বড় উচিত ছিল যে একটা রাজনৈতিক দলের সংস্কার কমিশন করা কথা ছিল। কারণ আজকে যে বিভেদটা তৈরি হচ্ছে, মারামারি হচ্ছে, কেন? এই জন্যই তো হচ্ছে। ক্ষমতা কি মধু হলো ভাই? যেতেই হবে। সংবিধান আমাদের সারা বিশ্বের সব জায়গায় তো বলা যায় ক্ষমতা হচ্ছে সেবার জন্য, ক্ষমতা তো ভোগ করার জন্য নয়। আমি ক্ষমতায় যাবেন আর ছড়ি ঘোরাবেন আর নিজে প্রভু হয়ে যাবেন, জনগণকে দাস মনে করবেন, এ কথা পৃথিবীর কোন সংবিধান লেখা আছে? কোথাও তো এই কথা লেখা নাই।
এই কথা তৈরি হলো কে, কিভাবে তৈরি হলো? আজকে আমি বলি রাজনৈতিক দলের সংস্কার কমিশন না হওয়ার ফলে এটা হয়েছে। আমার মনে হয় যে এই 6টা কমিশনের কোনোই প্রয়োজন ছিল না। আমার ব্যক্তিগত মত বলছি, আপনি এখন না হতে পারেন। উচিত ছিল রাজনৈতিক দল সংস্কারের কমিশন, যে তোমরা যারা রাজনৈতিক দল গঠন করছো, তোমরা যখন দলের কমিটি করো, হঠাৎ করে একজন কমিটি হয় নির্বাচন ছাড়া, একের পর এক টাকা বিতরণ করে কমিটি সে নিয়ে যায় 1 কোটি টাকা দিয়ে, আর ওই কমিটিগুলো উপজেলা শাখা পর্যায়ে বিক্রি করে 5 কোটি টাকার প্রফিট হয়। কমিটির মধ্যে তো একটা বাণিজ্য হয়ে যায়। হাউ স্ট্রেঞ্জ! এটা সব বড় দলগুলোর মধ্যে আছে। এখন নির্বাচন হবে, নমিনেশন পাবে, কে কত পাবে, টাকার বিনিময় চলছে। কি করে আমরা আশা করতে পারি যে আমার জুলাই সনদ বাস্তবায়িত হবে? আমি কি করে আশা করতে পারি যে আমার সুশাসন প্রতিষ্ঠিত হবে? আমি কি করে আশা করতে পারি যে আমি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবো? এই দলগুলোই বলে ভোটে দেন গণতন্ত্র প্রতিষ্ঠা। আরে ভাই, ভোট তো গণতন্ত্রের একমাত্র কথা নয়। জনগণ জানে কি ভোট দিলে গণতন্ত্র প্রতিষ্ঠা? আরে বাবা, গণতন্ত্রের কথা শুধু ভোট? ভোট তো গণতন্ত্রের কথা নয়। ভোট হচ্ছে আমার সম্মতি, আমার অধিকার ছিল, রাষ্ট্রের সাথে চুক্তি হয়েছে, এটাকে তোমাকে আমি 5 বছরের জন্য দিলাম, তুমি থাকবে, যদি না করো তাহলে তোমাকে আবার আমার কাছে আসতে হবে, আমি তোমাকে সরিয়ে দিব। এটা হচ্ছে ভোট। গণতন্ত্রের কথাগুলো কি রাজনৈতিক দলগুলো আমাদের ভোটারদেরকে বলতে পেরেছে? পারি নাই।